আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল 9, যেটা হচ্ছে প্রাইসেস রাইজ ওয়েন দ্য গভর্নমেন্ট প্রিন্টস টু মাচ মানি। অর্থাৎ প্রাইস বেড়ে যায় যখন সরকার অনেক বেশি পরিমাণে মানে অতিরিক্ত পরিমাণে টাকা ছাপায়। তো এই ব্যাপারটা আসলে আমরা সব জায়গায় দেখতে পারবো এবং আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি আসলে যে গভর্নমেন্ট যখন টাকা অতিরিক্ত পরিমাণে ছাপায় তখন কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়। কেন? কারণ ইনফ্লেশন দেখা দেয়। মনে করো যে সরকার হঠাৎ একদিন সবাইকে অনেক টাকা দিয়ে দিল, বা আমাদের সবার কাছে অনেক টাকা আছে, তো মনে হতেই পারে যে সবার কাছে টাকা থাকলে বিষয়টা খুব ভালো, যে সবাই সবার চাহিদা পূরণ করতে পারবে, অনেক টাকা আছে। বাট বাট যেই পরিমাণে টাকাটা সবার হাতে বাড়লো সেই পরিমাণে যদি প্রোডাকশন না বাড়ে তাহলে কিন্তু ইনফ্লেশন হয়ে যায়, মুদ্রাস্ফীতি ঘটে। আমাদের যে মুদ্রা আছে মানে টাকা, সে মুদ্রার ভ্যালু কমে যায়। তো আমাদেরকে প্রথমে ইনফ্লেশন কি সেটা বোঝা উচিত। ইনফ্লেশন মানে হচ্ছে অর্থনীতিতে সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, যার ফলে টাকার মূল্য কমে যায়। ফর এক্সাম্পল, আগে 100 টাকা দিয়ে যা কিনতে পারতাম এখন হয়তো আমার 120 টাকা লাগছে সেটা কিনতে। অর্থাৎ 100 টাকা দিয়ে যদি আমি আগে 5টা আপেল কিনতে পারতাম, এখন আমি 100 টাকা দিয়ে ধরি 2টা আপেল কিনতে পাচ্ছি, আগে থেকে কম কিনতে পারছি। অর্থাৎ আমার পারচেজিং পাওয়ারটা কমে গেছে। এর মানে হচ্ছে আমার টাকার মূল্য কমে গেছে বা মুদ্রার মূল্য কমে গেছে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। ওকে, তো আমাদের যে মেইন কনসেপ্ট এখানে সেটা হচ্ছে মানি এবং ইনফ্লেশনের যে লিঙ্কটা, এখানে যে চেইনটা দেখানো হয়েছে সেটা। তো প্রথমে বলা হচ্ছে যে গভর্নমেন্ট প্রিন্টস মোর মানি। গভর্নমেন্ট সরকার বেশি টাকা তৈরি করে। তো সরকার ধরো যে সরকার হচ্ছে অর্থনীতিতে নতুন টাকা ছাড়লো, মানে অনেক টাকা হচ্ছে সরকার তৈরি করলো। আমরা তো দেখি না যে আমাদের যে বাজেটগুলো হয়, বাজেটগুলো সবসময় কিন্তু বাংলাদেশের বাজেট ডেফিসিট বাজেট হয়, মানে বাজেট ঘাটতি একটা বাজেট হয়। অর্থাৎ আমরা তো জানি বাজেট মানে কি, যে বাজেটে হচ্ছে রেভিনিউ থাকবে আর এক্সপেন্ডিচার থাকবে, মানে আয় থাকবে ব্যয় থাকবে। তো আয় ব্যয়ের হিসাব করে তো বাজেটটা হয়। তো বাংলাদেশে নর্মালি যেটা হয় যে বাংলাদেশে কিন্তু ব্যয়ের থেকে আয়ের পরিমাণ অনেক কম হয়। হুম, তো এই যে ব্যয়ের থেকে আয়ের পরিমাণ যদি অনেক কম হয়, এই যে গ্যাপটা আছে, হ্যাঁ, তো এই গ্যাপটাই হচ্ছে আমাদের কি ঘাটতি, ডেফিসিট বাজেট। এই জন্য বলা হয় আমাদের বাজেটটা হচ্ছে ডেফিসিট বাজেট। আমাদের কখনো সারপ্লাস বা উদ্বৃত্ত বাজেট হয় না। তো এই ডেফিসিট বাজেটে এই যে ঘাটতিটা পূরণ করার জন্য সরকার কি করতে পারে? হয় সরকার বিদেশ থেকে লোন নিতে পারে। সরকারকে তো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য তো টাকা লাগবে, তাই না? তো সরকার যেটা করতে পারে, হয় ফরেন থেকে লোন নিতে পারে কিংবা সে নিজে টাকা ছাপাতে পারে। তো এখন এভাবে ধরো সাপোজ যে সরকার অনেক টাকা ছাপালো, তো ছাপানোর কারণে কি হচ্ছে, মানি ভ্যালু অফ মানি ফলস, টাকার মূল্যটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত টাকা ছাপানোর কারণে, নিজের ইচ্ছে মতো টাকা ছাপানোর কারণে মানির ভ্যালু কমে যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু বাজারে আগের থেকে টাকা বেশি হয়ে গেছে, কিন্তু প্রোডাকশন কি বেড়েছে? প্রোডাকশন কিন্তু বাড়েনি। সো টাকার মূল্য তখন কমে যায় এবং যার ফলে কি হয়, প্রাইস বেড়ে যায়, দাম বাড়তে, প্রোডাক্টের দাম বাড়তে শুরু করে। মানুষ বেশি টাকা নিয়ে একই জিনিস তখন কিনতে বাধ্য হয়, কারণ ডিমান্ড বেড়ে যায়। তো তখন সেলার তো দাম বাড়িয়েই দিবে, ফলে ওভারঅল আসলে প্রাইস লেভেলটা বেড়ে যায়, যার কারণে কি হয়, ইনফ্লেশন হয়। হ্যাঁ, মুদ্রাস্ফীতি ঘটে। তো এখন পুরো অর্থনীতিতে দাম বাড়তে শুরু করে দেয়। ইনফ্লেশনে কিন্তু আমরা শুধুমাত্র কোনো একটা কমোডিটির স্পেসিফিক একটা দুটা কমোডিটি প্রাইস বাড়লে সেটাকে ইনফ্লেশন বলতে পারি না। সেই সিচুয়েশনটাকে যখন ওভারঅল ইকোনমিতে প্রাইস লেভেল ইনক্রিজ করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ আমাদের যে মুদ্রা আছে, মানে আমাদের যদি টাকা প্রোডাকশন না বেড়ে শুধুমাত্র মানি সাপ্লাইটা বেড়ে যায়, তাহলে কিন্তু ইনফ্লেশন দেখা দেবে। আবার যদি মানি সাপ্লাইয়ের সাথে সাথে প্রোডাকশন বাড়ে, সমান পরিমাণে বাড়ে বা কিছুটা হলেও বাড়ে, দেখা যাবে যে হয়তো আমাদের ইনফ্লেশনটা একটু কম হচ্ছে বা হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি হিস্ট্রিতে দেখি যে দীর্ঘ সময়ে এক্সেসিভ মানি ক্রিয়েশন কিন্তু প্রায়ই ইনফ্লেশনের কারণ হয়েছে। হ্যাঁ, যখন সরকার খুব বেশি টাকা তৈরি করে তখন মানুষের আয় কিন্তু, মানে কাগজে তো আয় বাড়বে, টাকার আয় তো কাগজে বাড়বে, কিন্তু বাস্তবে তো জিনিসপত্রের দামও বাড়বে, তাই না? সো ওভারঅল কিন্তু ইনকাম বাড়লেই যে বিষয়টা ভালো তা না, জিনিসপত্রের দামও তো বেড়েছে। সো ইনকাম বাড়লেই তো বিষয়টা ভালো যে তা না, আমাদের ইকোনমি অ্যাকচুয়ালি খারাপ সিচুয়েশনে আছে।
তা আমরা আরেকটা কনসেপ্ট এখানে দেখব, সেটা হচ্ছে হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন হচ্ছে যখন ইনফ্লেশনের অবস্থা ভয়াবহ হয়ে যায়, যখন ইনফ্লেশন অনেক বেশি পরিমাণে হয়ে যায়, নর্মালি 10%-এরও বেশি, তখন আমরা বলি যে এটা হাইপার ইনফ্লেশনে আছে। অর্থাৎ দেখা যাবে যে হাইপার ইনফ্লেশন যখন হয় তখন একদিনে বা এক সপ্তাহে দাম একদম আকাশ ছোঁয়া এরকম অনেক গুণ বেশি দাম হয়ে যায়। তো তখন মানুষ কিন্তু আসলে তার যে কারেন্সি আছে, যে দেশেরই হোক, সে কিন্তু আর তার কারেন্সির উপর বিলিভ করতে পারে না। তো সেন্ট্রাল ব্যাংক এক্ষেত্রে আসলে কি করে? কন্ট্রোলিং মানি সাপ্লাই মেইনটেইনস প্রাইস স্টেবিলিটি। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক কিন্তু সবসময় ট্রাই করে যে বাজারে কত টাকা থাকবে সেটা হিসাব করে, ইনফ্লেশন কত হবে, একটা টার্গেটেড ইনফ্লেশন সবসময় করা হয় যে এর মধ্যে আমরা ইনফ্লেশনটাকে রাখতে চাই। অর্থাৎ আমি আমার ইনফ্লেশনটাকে 9%-এর মধ্যে রাখতে চাই, তাহলে সেই অনুযায়ী আমাকে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে হবে যাতে আমার প্রাইসটা ঠিক থাকে মার্কেটে, যাতে বিভিন্ন কমোডিটির প্রাইস ঠিক থাকে। তো এটা হচ্ছে আমাদের এই প্রিন্সিপালটার মেইন কনসেপ্ট, যে শুধুমাত্র কেউ যদি ভাবে যে টাকা বেশি হলেই, সবার হাতে টাকা থাকলেই হয়তো ইকোনমি উন্নত হয়ে যাবে, ইকোনমি অনেক ভালো পজিশনে থাকবে, বিষয়টা আসলে কিন্তু তা না। শুধুমাত্র সবার হাতে ভুরি ভুরি টাকা থাকলেই যে ইকোনমি অনেক ভালো পজিশনে আছে, সিচুয়েশনে আছে, এটা বলা যাবে না। আমাদেরকে অবশ্যই ইনফ্লেশনের দিকে তাকাতে হবে যে ইনফ্লেশন আসলে কতটুকু আছে। 2% ইনফ্লেশন, ইটস ওকে। 2% ইনফ্লেশন এটা আসলে দরকার প্রত্যেকটা ইকোনমির জন্য, বাট 2 এর থেকে যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন ইকোনমি আসলে ক্ষতির মুখোমুখি হয়ে দাঁড়ায়।